সময় কখনো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। সে কারো দুঃখ, কারো না বলা অনুভূতি বোঝে না, সে তার আপন গতিতেই বইতে থাকে। কেটে গেছে বেশ কিছুদিন। কয়দিনে খানবাড়িতে যেন এক অদ্ভুত নীরবতার দোলও জমেছে। আরশি শিহাব আর আরফা, নেহাল যার যার মতো চলে গেছে। তুরা আর রৌদ্রর সম্পর্ক এখন বেশ স্বাভাবিক আর প্রাণবন্ত, কিন্তু তিথি আর আয়ানের সম্পর্কটা যেন এক ভাঙা পথে এসে দাঁড়িয়েছে। আয়ান আগের মতো একটুও তিথিকে বিরক্ত করে না, এক প্রকার কথাই বলে না। রাত বাড়লে সে নিজের বিছানা ছেড়ে সব সময় সোফাতেই ঘুমায়। তিথি যদি কখনো সামনে পড়ে যায়, আয়ান এমনভাবে পাশ কাটিয়ে চলে যায় যেন সে কোনো অচেনা কেউ। আয়ানের এই অবিশ্বাস্য বদলে যাওয়াটা কেন জানি তিথি মেনে নিতে পারছে না। যে মুক্তির জন্য সে এক সময় ছটফট করত, সেই মুক্তি এখন তাকে শান্তি দিচ্ছে না, বরং এক অসহ্য যন্ত্রণা দিচ্ছে, যা সে স্পষ্ট অনুভব করতে পারছে। আর রৌদ্র আর আয়ন এখন অফিসের কাজে অসম্ভব ব্যস্ত থাকে। দুপুরের সময় তিথি রুমে শুয়ে আছে। বেশ কয়েকদিন ধরে তার শরীরটা ভালো যাচ্ছে না, কেমন যেন মাথা ঘোরায়, বারবার বমি বমি পায়। ভেবেছিল বিষয়টা তনুজা খানকে বলবে, কিন্তু পরক্ষণে ভাবলো হয়তো ঋতু পরিবর্তনের কারণে শরীরটা একটু অসুস্থ হয়েছে। তবে তিথিকে একটা দুশ্চিন্তা কুরে কুরে খাচ্ছিল। এই মাসে তার পিরিয়ড হয়নি, অনেক দিন আগেই ডেট ওভার হয়ে গেছে। তিথি সিদ্ধান্ত নিল আজ বান্ধবীর বাসায় যাওয়ার নাম করে সে একবার ডাক্তারের কাছে যাবে। যেই বাবা সেই কাজ। বাড়ির বড়দের কাছ থেকে বিদায় নিয়ে সে সোজা ডাক্তারের চেম্বারে চলে এলো। ডাক্তার তিথির সমস্যার কথা শুনে তাকে একটা প্রেগনেন্সির কিট দিয়ে ওয়াশরুম থেকে সিম্পল নিয়ে আসতে বললেন। তিথিও ডাক্তারের কথা মতো কাজ শেষ করে কিটটি ডাক্তারের হাতে এনে দিল। ডাক্তার কিটের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে অবাক হয়ে বললেন, এ কি দেখছি আমি? তিথি অবাক হয়ে ডাক্তারের দিকে তাকালো। ডাক্তার তখন হাসি মুখে আনন্দিত গলায় বললেন, অভিনন্দন, আপনি মা হতে যাচ্ছেন, আপনি প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে তিথির মাথায় যেন আস্ত আকাশটা ভেঙে পড়ল। তার চোখের পাপড়িগুলো অসম্ভবভাবে কাঁপতে শুরু করলো। শরীরটা যেন এক মুহূর্তের জন্য অবশ হয়ে এলো। যে আয়ানের কাছ থেকে সে প্রতিনিয়ত মুক্তি চেয়েছে, আজ সেই আয়ান ভালোবাসার ফসল তার শরীরের ভেতর তিলে তিলে বড় হচ্ছে। এই খবরে তিথি খুশি হবে নাকি কাঁদবে তা সে ভেবে পাচ্ছে না। বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। তিথি কোনো রকমে নিজেকে সামনে নিয়ে ডাক্তারের কাছ থেকে বিদায় নিল। বাড়িতে এসে কারোর সাথে কোনো কথা না বলে, কারো দিকে না তাকিয়ে সে সোজা নিজের রুমে চলে এলো। দরজাটা বন্ধ করে বিছানায় লুটিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে দিল সে। বালিশে মুখ গুজে তার সেই কান্নার শব্দ যেন ঘরের দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হতে লাগলো। এখন সে কি করবে? আয়নকে কি বলবে এই খবরটা? কিন্তু আয়ন যদি এখন মুখ ফিরিয়ে নেয়? তিথি আয়নকে কম আঘাত করেনি, শুধু কথার বাণে বিদ্ধ করার নয়, সে আয়নের গায়ে হাত পর্যন্ত তুলেছে, অথচ আয়ন একবারের জন্য পাল্টা আঘাত করেনি, এমনকি কারো কাছে কোনো অভিযোগ পর্যন্ত জানায়নি। আয়নের সেই সহ্য শক্তি আর নীরবতা এখন তিথির কাছে পাহাড়সম অপরাধের বোঝা মনে হচ্ছে। আয়নের এই এড়িয়ে চলাটাও তিথি এখন আর কোনোভাবেই সহ্য করতে পারছে না। তার বুক ফেটে কান্না আসছে, ভীষণ কষ্ট হচ্ছে, নিজের ওপর চরম ঘেন্না হচ্ছে তার। আজ তার খুব ইচ্ছে করছে আয়ন যখন রুমে আসবে তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আয়ান, আমি আর মুক্তি চাই না, আমি তোমাকেই চাই। আমাদের এই অনাগত সন্তানকে সাথে নিয়ে আমি তোমার হয়েই সারা জীবন থাকতে চাই। রাত 8টা, খানবাড়ি। রৌদ্র আর আয়ান অফিস থেকে আজ তাড়াতাড়ি ফিরল।
প্রচণ্ড কাজে চাপে দুজনে বেশ ক্লান্ত। তারা এসে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিল। এদিকে তোরাও গত কয়েকদিন ধরে শরীরটা একদমই ভালো যাচ্ছে না, সারাক্ষণ বমি বমি ভাব, কিছু মুখে দিলেই ওগরে আসছে। সে বেলকনিতে দাঁড়িয়ে রৌদ্রকে আসতে দেখে নিচে নামার জন্য পা বাড়ালো, কিন্তু রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমেই যেই কয়েক পা এগিয়েছে, অমনি পুরো পৃথিবীটা তার চোখের সামনে বনবন করে ঘুরে উঠল। মাথা চক্কর দিয়ে তোরা ফ্লোরে ধপ করে বসে পড়ল এবং পরক্ষণে গল গল করে বমি করে দিল। সোফায় বসা রৌদ্র তোরার এই অবস্থা দেখে পাগলের মতো ছুটে এলো। তোরাকে আগলে ধরে অস্থির হয়ে বলতে লাগলো, কি হয়েছে তোরা, এভাবে বমি করছো কেন? শরীর কি খুব খারাপ লাগছে? তোরার বমির শব্দে শুনে তনুজা খান রান্নাঘর থেকে ছুটে এলেন। তিনি তোরার পাংশুটে মুখ আর ঠান্ডা পা দেখে বেশ ঘাবড়ে গেলেন। রৌদ্রের দিকে তাকিয়ে তাগাদা দিয়ে বললেন, রৌদ্র, তাড়াতাড়ি ডাক্তারকে কল দে। তোরার হাত পা এমন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? রৌদ্র আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে তাদের ফ্যামিলি ডক্টরকে ফোন দিল। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে এলেন। রৌদ্র তোরাকে কোলে করে তুলে নিয়ে রুমে এনে শুইয়ে দিল। ডাক্তার আসার পর সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বললেন, শুধু রৌদ্রকে থাকতে দিলেন। ডাক্তার তোরাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন। তোরার রক্তচাপ বেশ কম। ডাক্তার সরাসরি তোরার দিকে তাকিয়ে নিচু স্বরে প্রশ্ন করলেন, মিসেস তোরা, আপনার পিরিয়ড হয় না কতদিন ধরে? তোরা কিছুটা লজ্জা পেলেও পরিস্থিতি বুঝে খুব আস্তে করে উত্তর দিল, এই মাসে হয়নি, অনেক দিন হয়ে গেছে, ডেট পার হয়েছে। ডাক্তারের মুখে মুহূর্তের খুশির ঝলক ফুটে উঠল। তিনি যা সন্দেহ করেছিলেন তাই ঠিক। ডাক্তার এবার সরাসরি রৌদ্রের দিকে তাকিয়ে বললেন, মিস্টার রৌদ্র, আপনি আপনার পরিবারের সবাইকে এ রুমে ডেকে আনুন তো। রৌদ্রের বুকটা ধক করে উঠল। সে অস্থির হয়ে বলল, কেন ডাক্তার, তোরার কি হয়েছে? ও ঠিক আছে তো? কোনো বড় সমস্যা নয় তো? ডাক্তার শান্ত গলায় হেসে বললেন, আপনি আগে সবাইকে ডাক দিন, আমি সবার সামনেই বলছি। রৌদ্র ডাক্তারের কথা মতো এক ছুটে গিয়ে সবাইকে ডেকে আনলো। আনোয়ার খান, আশিক খান আর তনুজা খান সবাই অস্থির হয়ে রুমে ঢুকলেন। সবার চোখে মুখে চরম উৎকণ্ঠা। ডাক্তার সবার দিকে একবার তাকালেন, তারপর সরাসরি আনোয়ার খান আর আশিক খানের দিকে তাকিয়ে মুখে চওড়া হাসি ফুটিয়ে বললেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি গিয়ে মিষ্টি নিয়ে আসুন। দাদা আর নানা হওয়ার খুশিতে বাড়িতে নতুন অতিথি আসতে চলছে। মিস্টার আব্রাহাম খান রৌদ্র বাবা হতে যাচ্ছেন, আর আপনারা দুজন প্রমোশন পেয়ে দাদা আর নানা হতে যাচ্ছেন। ডাক্তারের মুখে থেকে এই অমৃত বাণী শোনা মাত্রই ঘরের ঘমট পরিবেশটা মুহূর্তে আনন্দ আর উচ্ছ্বাসে ভরে উঠল। খুশিতে তনুজা খানের চোখ ছলছল করে উঠল। সবাই সম স্বরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। আনোয়ার খান আর আশিক খান তো আনন্দে একে অপরকে জড়িয়ে ধরলেন, কিন্তু রৌদ্র সে যেন এক পলকে পাথরের মতো জমে গেল। তার চারপাশের সব শব্দ যেন ফিকে হয়ে এলো। কথা বলার মতো সামান্য শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। ডাক্তার কি বললেন? সে বাবা হতে যাচ্ছে। তার আর তোরার ভালোবাসার একটা ছোট্ট প্রতিচ্ছবি এই পৃথিবীতে আসতে চলছে। এখন তাকেও কেউ আদো আদো বলি দিয়ে বাবা বলে ডাকবে। এই অভাবনীয় খুশিতে রৌদ্র যেন নড়াচড়া করতেও ভুলে গেল। সে শুধু অপলক দৃষ্টিতে বিছানায় শুয়ে থাকা তোরার দিকে তাকিয়ে রইল, যার চোখে তখন আনন্দ আর লজ্জার এক অদ্ভুত মিশ্রণ। রৌদ্রের মনে হলো আজ সে পৃথিবীর শ্রেষ্ঠ ধন হাতে পেয়েছে। ডাক্তার চলে গেলেন। আনোয়ার খান আর আশিক খান খুশিতে আত্মহারা হয়ে রাতেই মিষ্টি আনতে বেরিয়ে পড়লেন। বাড়ির পরিবেশটাই যেন এক লহমায় বদলে গেল। আয়না খুব খুশি হলো, যদিও সে বাবা হওয়ার বাস্তব অভিজ্ঞতা জানে না। তবে রৌদ্রের মুখের ওই চওড়া হাসি দেখে সে বুঝতে পারল এই অনুভূতিটা আসলে কতটা
স্বর্গীয় হয়। তোরার সাথে সবাই একে একে দেখা করলো। রজনীকান্ত নাতি নাতনির আসার কথা ভেবে তাকে অনেক আদর করলেন। তোরা লজ্জায় কুঁকড়ে আসে। সে চোখ তুলে একবারও রৌদ্রের দিকে তাকাতে পারছে না। ধীরে ধীরে যখন সবাই ঘর থেকে বেরিয়ে গেল তখন রুমে শুধু রৌদ্র আর তোরা। রৌদ্র এতক্ষণ নিজেকে কোনো মতে ধরে রাখছিল। এবার সে ধীরে ধীরে পা বাড়িয়ে তোরার কাছে এলো। তারপর হুট করেই এক ঝটকায় তোরার পেট জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। পাগলের মতো আবল তাবল বকতে শুরু করলো। তোরা, আমি বাবা হব, তাই না? সত্যি তো? এইখানেই কি আমার অংশ বড় হচ্ছে? পৃথিবীতে আসার পর সে আমাকে বাবা বলে ডাকবে তো? রৌদ্রের এই দিশেহারা পাগলামি দেখে তোরার ঠোঁটে এক সিলতে মায়া ভরা হাসি ফুটে উঠল। সে পরম মমতায় রৌদ্রের এলোমেলো চুলে হাত বুলাতে বুলাতে মৃদু স্বরে জিজ্ঞাসা করলো, আপনি খুশি হয়েছেন তো? রৌদ্র আর নিজেকে সামলাতে পারল না। খুশিতে তার চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ধরা গলায় বলল, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তোরা। তুমি আমাকে আজ কি দিয়েছো? সব থেকে বড় সুখটা তুমি দিয়েছো। আমি আজ নিজের জীবনের থেকেও বেশি খুশি হয়েছি। রৌদ্র নিজের চোখের পানি মুছে নিয়ে তোরার কপালে গভীর এক চুমু খেলো। তারপর তোরার দুটো হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে নিয়ে আবেগী গলায় বলল, জানি না কেন এতদিন বুকের ভেতর কোথায় যেন একটা শূন্যতা অনুভব করতাম। আজ বুঝতে পারছি সেই ফাঁকা জায়গাটা ছিল বাবা হওয়া আকাঙ্ক্ষার। আজ আমি সত্যি সত্যি বাবা হতে যাচ্ছি তোরা। আজ আমি নিজেকে পুরোপুরি পূর্ণ মনে করছি। আই লাভ ইউ তোরা, আই লাভ ইউ সো মাচ। রৌদ্র যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে তোরার হাত জড়িয়ে ধরে তার হাতে পাগলের মতো চুমু খেতে লাগলো। তোরা অবাক হয়ে দেখছে রৌদ্রের এই রূপ। সে জানতো রৌদ্র খুশি হবে, কিন্তু এতটা বাবা হওয়ার আনন্দ যে একটা মানুষকে এভাবে কাঁদিয়ে দিতে পারে তা সে আজ প্রথম দেখল। রৌদ্রের এই পবিত্র পাগলামি দেখে তোরার নিজের চোখেও ভিজে উঠল। খানবাড়িতে এখন উৎসবের আমেজ, সবার মুখে হাসি, সবার মনে আনন্দ। কিন্তু এই প্রদীপ জ্বালানো হাসির নিচে যে আরও একটা প্রদীপ জ্বলছে তা কেউ টেরই পেল না। এত হাসি আনন্দের মাঝে লুকানো রয়ে গেল আরেকটা বিশাল সুখবর। এই বাড়িতে শুধু রৌদ্র তোরার সন্তানই নয়, চুপি চুপি ডানা মেলছে আরও এক নতুন প্রাণ তিথির গর্ভে বেড়ে উঠেছে। আয়নের অংশ। তিথিও তোরার খবরটা জানতে পেরে মনে মনে ভীষণ খুশি হলো। এক মুহূর্তের জন্য তার মনে হলো আজ যদি সে তার নিজের খুশির খবরটা সবাইকে দিত তবে পুরো খানবাড়িতে আজ তাকে নিয়েও আনন্দের উৎসব বয়ে যেত। কিন্তু সে সাহস তিথির হলো না। অপরাধবোধ তাকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে। আজ তিথি মনে মনে শক্ত প্রতিজ্ঞা করেছে, যাই হয়ে যাক সে আয়নের সাথে কথা বলবে। এভাবে দিনের পর দিন একজনের অস্তিত্বকে অস্বীকার করে বেঁচে থাকা যায় না। এভাবে থাকলে সে নিজেও দম আটকে মারা যাবে। সে রাত এখন নিস্তব্ধ, চারদিকে কোনো কোলাহল নেই, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আয়ন বুকে হাত পাস করে বেলকনিতে দাঁড়িয়ে আছে। তার শূন্য দৃষ্টি আকাশের নক্ষত্রদের মাঝে কি যেন খুঁজে বেড়াচ্ছে। তিথি গুটি গুটি পায়ে বেলকনিতে এসে দাঁড়ালো। আয়ন কারো উপস্থিতি বুঝতে পেরেও নড়ল না, আগের মতোই পাথরের মতো দাঁড়িয়ে রইল। তিথি সাহস সঞ্চয় করে অনেক কষ্টে খুব নিচু স্বরে ডাক দিল, আয়ান। তিথির গলাটা থরথর করে কাঁপছে। আয়ান তিথির কণ্ঠ শুনেও তার দিকে ফিরল না। সামনের দিকে তাকিয়ে খুব শীতল গলায় বলল, কিছু বলবি? আয়নের এই ভাবলেশীন নিস্পেহতা তিথি আর সহ্য করতে পারল না। তার ভেতরের সব রাগ, অভিমান আর জেদ মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। সব অপরাধ স্বীকার করে নিয়ে সে এক ছুটে গিয়ে আয়নকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল।
আয়ানের পিঠে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ে বলল, আয়ান, আমাকে ক্ষমা করে দাও। আমি এখন বুঝতে পারছি আমি তোমাকে কতটা আঘাত দিয়েছি। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। আয়ান, প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। কেন জানি তোমার এই চুপচাপ থাকা আমি একদমই মেনে নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। প্লিজ আয়ান, তুমি আগের মতো হয়ে যাও। আমাকে বকা দাও, শাসন করো, কিন্তু এভাবে চুপ থেকো না। তিথির চোখের জলে আয়ানের টি শার্টের পিছনটা ভিজে একাকার হয়ে যাচ্ছে, কিন্তু আয়ান এক চুলও নড়ল না, কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। এটাই হয়তো কঠিন বাস্তবতা। মানুষ যখন চুপ হয়ে যায়, যখন ভেতর থেকে হারিয়ে যায়, তখনই অন্যরা তার কদর বুঝতে শুরু করে। আয়ান খুব ঠান্ডা আর নির্লিপ্ত গলায় বলল, একদম ভালো লাগছে না তিথি, তোর কান্না বড্ড বিরক্ত লাগছে। আমায় স্যার, কান্না করতে হলে বাইরে গিয়ে কর। তিথি আজ দমে যাওয়ার পাত্রী নয়। আয়ানের এই তাচ্ছিল্য আর শীতল ব্যবহার যে তার প্রাপ্য, সেটা সে খুব ভালো করেই জানে। আয়ান তাকে ছেড়ে দেওয়ার কথা বললেও তিথি তার বাঁধন আরও শক্ত করল। সে আয়ানের পিঠের সাথে লেপ্টে থেকে ডুগরে কেঁদে উঠল। তার কান্নায় আজ কোনো অভিনয় নেই, আছে শুধু এক বুক হাহাকার। ছাড়বো না যতক্ষণ না তুমি আগের মতো আমাকে শাসন করছো, বকা দিছো, ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। আয়ান, প্লিজ, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি তোমার কাছ থেকে মুক্তি চেয়েছিলাম ঠিকই, কিন্তু ওটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। এই মুক্তি আমাকে শান্তি দেয়নি আয়ান, বরং তার থেকেও দ্বিগুণ যন্ত্রণা দিচ্ছে। আমি আর মুক্তি চাই না, আমি তোমাকে চাই, আমার সেই আগের আয়ানকে চাই। তিথির আকুতি শুনে আয়ান এক কর্কশ খিলখিল হাসিতে ফেটে পড়ল। সে হাসিতে কোনো আনন্দ নেই, ছিল কেবল বিষাদ আর অবজ্ঞা। সে আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, কি বললি? বুকের কষ্ট হচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে, তো সেটা আমার কাছে কেন বলছিস? যেখানে গেলে তোর ভালো লাগবে, শান্তি পাবি, সেখানে যা। তোর মুক্তি দরকার ছিল, তুই তো তা পেয়ে গিয়েছিস। তবে আবার কেন আমার কাছে এসেছিস? শুনে রাখ তিথি, মন এমন একটা জিনিস যা সবসময় একরকম থাকে না। আমারও একটা মন ছিল, যেই মনটা মনে প্রাণে শুধু তোকেই চাইতো, কিন্তু সেই মনটা এখন কেমন জানি হয়ে গেছে। এখন তোকে দেখলে সে মনটা একদম স্থির আর চুপ হয়ে যায়। আগের মতো আর পাগলামি করে না। মনে হয় তোর ব্যবহারে আমার মনটাও আজ মরে গিয়ে চুপ হয়ে গেছে। আয়ানের এই কথাগুলো তিথির কানে তপ্ত সীসার মতো বিঁধল। আয়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে খুব নির্লিপ্ত গলায় যোগ করলো, যাই হোক, এসব ফালতু কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না। আমার ভীষণ ঘুম পাচ্ছে, স্যার আমায়। বলেই আয়ান এক ঝটকায় তিথির বাঁধন ছাড়িয়ে রুমে চলে এলো। সোফায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল সে। তিথির দিকে ফিরেও তাকালো না। তিথি বেলকনিতে একা দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। তার কান্না দেখার মতো আজ কেউ নেই। আজ সে হাড়ে হাড়ে টের পাচ্ছে তার করা ভুলের মাসুল কতটা ভয়াবহ। যে আয়ান সারাক্ষণ তাকে জ্বালিয়ে মারত, যে তার চোখের এক ফোঁটা পানি দেখলে পুরো বাড়ি মাথায় তুলত, সেই আয়ান আজ তার অজর কান্না দেখেও একটুও বিচলিত হলো না। মানুষ কতটা গভীর আঘাত পেলে এভাবে জ্যান্ত পাথর হয়ে যায়। তিথি আজ তা চোখের সামনে দেখতে পাচ্ছে। তিথির নিজের পেটে আলতো করে হাত রাখলো, চোখের জল মুছে বিড়বিড় করে বলল, বাবু দেখো, তোমার বাবা আমার উপর রাগ করে আছে। তুমি তাড়াতাড়ি এসে তোমার বাবাকে বলে দাও না তোমার মাম্মামকে মাপ করে আগের মতো কাছে টেনে নিতে, আগের মতো শাসন করতে। জানো তোমার মাম্মামের খুব কষ্ট
হচ্ছে বুকে অনেক ব্যথা করছে। যেই ব্যথার ওষুধটা শুধু তোমার বাবাই কাছেই আছে, কিন্তু আজ আমার অপরাধে সে আমাকে সেই ওষুধ দিচ্ছে না। গল্প নির্লজ্জ ভালোবাসা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।